তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিনি এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সব শেষ। বুড়িগঙ্গা তীরে এমপি আসলামুলের অর্থনৈতিক জোন ও বিদ্যুৎ কেন্দ্র উচ্ছেদে বাধা নেই, হাইকোর্টে রিট খারিজ। ফুলবাড়িয়া মার্কেটে শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, সাবেক মেয়র ও মার্কেট কমিটির পাল্টাপাল্টি অভিযোগ। কমে আসছে খাদ্যপণ্যের মজুত, ভারত থেকে আরো 50,000 টন চাল আমদানি করছে সরকার। পদ্মা সেতুর সবশেষ 41তম স্প্যান বসছে কাল, দৃশ্যমান হচ্ছে 6.15 কিলোমিটার সেতু। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। বুড়িগঙ্গার তীর থেকে এমপি আসলামুল হকের 3টি প্রতিষ্ঠান উচ্ছেদে আর কোনো বাধা থাকলো না, কারণ বিআইডব্লিউটি এর উচ্ছেদ চ্যালেঞ্জ করে মাইশা গ্রুপের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এ রায় দেন। ঢাকার 4 নদী রক্ষায় 2009 সালে রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। শুনানি শেষে হাইকোর্ট নদী রক্ষায় 9 দফা নির্দেশনা দেয়। সীমানা জরিপ করে পিলার বসানো ও নদীর তীর দখলমুক্ত করার নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী এবছর সংসদ সদস্য আসলামুল হকের মাইশা গ্রুপের 3টি প্রতিষ্ঠান উচ্ছেদে যায় বিআইডব্লিউটিএ। তখন বাধা দেয় এমপির লোকজন এবং অক্টোবরে চ্যালেঞ্জ করে রিট করেন। 22 অক্টোবর ওই রিটে রুল দেয় আদালত। একই সাথে 1 মাসের মধ্যে নদী কমিশনকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেয়। নদী কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মাইশা গ্রুপের 3 প্রতিষ্ঠান বুড়িগঙ্গার 12.78 একর এবং ফোরশোর 7.92 একর জায়গা দখল করেছে। এছাড়া ড্যাপের 30 একরের মতো জায়গায় মাটি ভরাট করে জলাশয় ও নদীর প্রবাহে বাধা তৈরি করেছে। হাইকোর্ট ওই প্রতিবেদন আমলে নিয়ে রুল খারিজ করে দিয়েছে। আদালত রায় দিয়ে এই 3টি প্রতিষ্ঠানের পক্ষে যে রিট পিটিশন সেটাকে খারিজ করে দিয়েছেন এবং খারিজ করে দিয়ে আদালত এখানে উল্লেখ করেছেন যে তারা যে দাবি করেছেন জমি জমার দাবিগুলো এবং নদী কমিশনের যে রিপোর্ট, সেখানে এই দাবিগুলো বিতর্কের বিষয় এবং এটা ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট। এই ডিসপুটেড কোশ্চেন অফ ফ্যাক্ট নিয়ে কোনো রিট পিটিশন চলে না। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসলামুল হকের আইনজীবী। আমরা সিভিল কোর্টে যাব অ্যাজ পার দ্য অর্ডার অফ দি হাইকোর্ট ডিভিশন, আর এই জাজমেন্টের বিরুদ্ধে আপনার সুপ্রিম কোর্টে যাওয়ার আমাদের ক্লায়েন্ট অলরেডি একজন লয়ারকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, উনি আপনার তৈরি করতেছে, ওই সিএমপি তৈরি করতেছে। নদী কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, আসলামুল হকের প্রাইভেট ইকোনমিক জোন পূর্ণাঙ্গভাবে স্থাপিত হলে বুড়িগঙ্গা ও তুরাগের জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়বে, এমনকি নৌ চলাচলের পথও শুরু হবে। তাই মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা প্রাইভেট ইকোনমিক জোনের নির্মাণ কাজ বন্ধ করতে হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মামুনুল হক সহ হেফাজতে ইসলামের 3 নেতার বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করা হয়েছে। এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ 3 জনকে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামীকাল আদেশের জন্য রেখেছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদী হয়ে এই মামলা করেন। মামলার মূল আসামি করা হয়েছে হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফজলুল করিমকে। পাশাপাশি হুকুমের আসামি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বাদীর আর্জিতে হেফাজত নেতাদের বিভিন্ন বক্তব্যকে অভিযোগ হিসেবে আনা হয়। অপরদিকে এই মৌলবাদী গোষ্ঠীকে বিভিন্নভাবে সহযোগিতা ও জোটগত রাজনীতির মাধ্যমে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনা হয় খালেদা জিয়া, তারেক, ফখরুলের বিরুদ্ধে। খালেদা জিয়া, তারেক রহমান, ফখরুল ইসলাম আলমগীর আর মামুনুল হক, বাবুনগরী, ফয়েজ করিমের বিরুদ্ধে 500, 506, 427, 109 ধারায় মামলা দায়ের করেছি। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য স্কাল্পচার যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আমরা আজকে মামলা দায়ের করে
আসামিদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। বাংলার মাটিতে জঙ্গি ও মৌলবাদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীতে এক মানববন্ধনে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আরেক মানববন্ধনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, মৌলবাদী শক্তিকে প্রতিহত করার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে উত্তাল সারা দেশ। বুধবারও এর প্রতিবাদে নানা কর্মসূচি হয়েছে রাজধানীতে। সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা বা অবমাননা করা সংবিধান পরিপন্থী। রাষ্ট্রদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের সংবিধানের 17 অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু এবং জাতির পিতার প্রতি কটূক্তি করা হলে সেটা হবে দেশদ্রোহিতার শামিল। তারা এই দেশকে ভালোবাসে না, তারা এই দেশের অস্তিত্বকে স্বীকার করে না, তাই তো তারা এসব অন্যায় অপকর্ম করছে। সারা দেশব্যাপী আইনজীবী অঙ্গন প্রত্যেক বারে প্রত্যেক জেলা সমিতিতে এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনের মাধ্যমে এই অপশক্তিকে রুখে দাঁড়ানো। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপাচার্য। চিকিৎসক সমাজ স্বাধীনতা যুদ্ধে যেমন আমাদের চিকিৎসকরা সবচেয়ে পেশাজীবী হিসেবে জীবনদান করেছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা তাকে সমর্থন দিয়ে যাব এবং যে কোনো ধরনের কুচক্রীদের ষড়যন্ত্রকে মোকাবিলা করব। একই দাবিতে মানিক মিয়া এভিনিউতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ। এ সময় মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে কঠোর আন্দোলনের ডাক দেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম। আমরা এদেরকে বাড়তে দেব না, প্রয়োজনে এদেরকে উৎখাত করার জন্য যদি রাস্তায় নামতে হয়, রাস্তায় নেমে এদের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন করে তুলব। আমরা পরাভব মানি না, আমরা বীর জাতি। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের নেতাকর্মীরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজও বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সহ নানা প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়ে জামাত শিবির সহ উগ্র ধর্মীয় গোষ্ঠীর অপতৎপরতা রোধ এবং ভাস্কর্য ভাঙায় জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। সকালে গাজীপুরে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। নাউজর এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। রাঙামাটিতে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় ধর্মের নামে উগ্র মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা আগেও করেছে, এখনও করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভাস্কর্য নিয়ে কথা বলতে চায় না, কারণ বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হোক তা মনে মনে তারা চায় না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনও করছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে। কিন্তু মনে রাখবেন, ধর্মীয় উগ্রবাদ ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের মতো আজ পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। অপেক্ষা করুন, একদিন আপনাদেরও এদের আঘাতে জর্জরিত হতে হবে। ভাস্কর্য ইস্যুতে বিএনপিকে নিজেদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অন্যথায় জনগণের কাছে ভাস্কর্য বিরোধীদের ইন্ধনদাতা হিসেবে বিএনপি চিহ্নিত হবে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ভাস্কর্য নিয়ে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা বরদাস্ত করা হবে না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এই সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে প্রশ্রয় দেয়া যাবে না। 1971 সালে পরাজিত শক্তির পরবর্তী প্রজন্মই ভাস্কর্য বিরোধী বক্তব্য দিচ্ছে মন্তব্য করে হাসান মাহমুদ বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দেশ যখন এগিয়ে যাচ্ছে
তখনই স্বাধীনতা বিরোধীদের পরবর্তী প্রজন্ম অপকৌশলে লিপ্ত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে বাংলাদেশ এতদিনে উন্নত দেশের কাতারে থাকত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আপনাদেরকে অনুরোধ জানাবো, ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আপনারা জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনারা বিভ্রান্তির হাত থেকে মুক্ত হন এবং চোখ মেলে সারা পৃথিবীর দিকে তাকান। অন্যথায় দেশের মানুষ যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে, এই বিক্ষোভের আগুন আপনাদের গায়ে লাগবে। দেশে করোনায় আরও 24 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 18 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,930 জনের। 140টি ল্যাবে 24 ঘন্টায় 17,042 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,159 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.67%। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,84,104 জনে। সুস্থ হয়েছেন আরও 4,772 জন। এ নিয়ে মোট সুস্থ 4,05,966 জন। ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশের জনজীবন। কমতে শুরু করেছে তাপমাত্রাও। দৌলতদিয়া পাটুরিয়া, শিমুলিয়া বাংলাবাজার ও শরীয়তপুর চাঁদপুর সহ নৌপথগুলোতে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকছে ফেরি চলাচল। এতে দীর্ঘ সময় ঘাটে আটকে ভোগান্তি সইতে হচ্ছে যাত্রী ও চালকদের। শুধু নৌপথ নয়, কুয়াশার প্রভাবে মহাসড়কগুলোতেও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ঘটছে ভয়াবহ দুর্ঘটনাও। শীতে ঘন কুয়াশার কারণে যোগাযোগ ব্যাহত হওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান নৌপথের যাত্রীরা। প্রায় প্রতিদিনই গড়ে 10 থেকে 12 ঘন্টা বন্ধ থাকে ফেরি ও লঞ্চ চলাচল। মঙ্গলবারও এর ব্যতিক্রম ছিল না। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে মঙ্গলবার রাত 10টা থেকে বুধবার বেলা 11টা পর্যন্ত বন্ধ থাকে ফেরি চলাচল। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা সীমিত হওয়ায় দুর্ঘটনা এড়াতেই বন্ধ রাখা হয় ফেরি। ফলে নদীর দুই পারে কয়েক কিলোমিটার এলাকায় আটকে পড়ে কয়েকশো যানবাহন। তীব্র শীতে দীর্ঘক্ষণ যানবাহনে অবস্থান করায় ব্যাপক ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। অসুস্থও হয়ে পড়েন কেউ কেউ। রাত 1টা বাজে এখানে আসছি, তো মানে এখন কখন যে আমরা ঢাকায় যেয়ে পৌঁছবো এটা বলতে পারতেছি না, তো খুবই অসুবিধা হচ্ছে। ফেরি চলাচল হচ্ছে না। আইসি মনে করেন 6টায় আইসি, এখনো যাওয়ার পারতেছে না, সব কিছু বন্ধ। আমরা রোগী নিয়ে এখানে বসে রয়েছি, ফেরি বন্ধ করে আমরা যাইতে পারিনি। এখন যে সময় ফেরি ছাড়বে তখন আমরা যাবো আর কি। ঘাটের পাশাপাশি মাঝ নদীতেও ছিল দুর্ভোগ। ছোট বড় 3টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ায় বাড়ে ভোগান্তি। ঘাট কর্তৃপক্ষ বলছে, প্রতিদিনই সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব। তাই রাত 10টার পর থেকে বাধ্য হয়েই ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। 12 ঘন্টার মতো ফেরি বন্ধ ছিল। এই 12 ঘন্টায় বেশ কিছু যাত্রীবাহী বাস, ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাক আটকা পড়া আছে। তবে রাত থেকে সকাল পর্যন্ত 10 থেকে 12 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও কুয়াশা কেটে গেলে বেশিরভাগ নৌপথেই সকালের দিকে আবারও চলতে শুরু করে ফেরি। নৌপথের পাশাপাশি সড়ক পথেও ঘন কুয়াশার কারণে ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। ধীরগতিতে যানবাহন চলায় বিভিন্ন সড়কে দেখা দিচ্ছে যানজট, ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনাও। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাদ্যশস্যের মজুদ কমে আসায় আবারও চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার ভারত থেকে 50,000 টন চাল আমদানি করা হবে। বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 171 কোটি টাকা ব্যয়ে চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়। খাদ্য মন্ত্রণালয় বলছে, চালকল মালিকদের তুলনায় বিদেশ থেকে চাল আমদানিতে সরকারের খরচ কম হবে কেজিতে অন্তত 3 টাকা। গত অর্থবছর ব্যাপক ফলনের পরও চলতি বছর কমেছে সরকারের মজুতকৃত খাদ্যের পরিমাণ। মূলত চলমান মহামারীতে খাদ্য সহায়তা ও কয়েক দফা বন্যা এবং ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ায় খাদ্যের মজুত কমেছে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে দেশের খাদ্যশস্যের মজুত প্রায় 8 লাখ মেট্রিক টন। এর মধ্যে চালের মজুত 5.5 লাখ মেট্রিক টন। 6 মাস আগেও যা ছিল প্রায় দ্বিগুণ। খাদ্যশস্যের মজুত কমতে থাকায় বিশ্ববাজার থেকে আবারও চাল কেনার সিদ্ধান্ত সরকারের। গেল সপ্তাহে 50,000 টন এবং চলতি সপ্তাহে আরও 50,000 টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয় ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়।
50,000 মেট্রিক টন নন বাসমতি চাল, আর যেটা টাকায় রূপান্তর করলে দাঁড়াবে 171,44,44,000 টাকা। এটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে মুম্বাইয়ের ইন্ডিয়া MS রিকা গ্লোবাল ইমপ্লেক্স লিমিটেড। এই দফায় মোট খরচ ধরা হয়েছে 171,44,00,000 টাকা। ভারতের SM রিকা গ্লোবাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এই চাল সরবরাহ করবে। এ বিষয়ে খাদ্য সচিব জানান, দেশের বাজারে চালের দাম বেশি হওয়ায় বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। আমাদের স্টক কম, আমরা ইন্টারনাল ডোমেস্টিক মার্কেট থেকে কিনতে পারছি না, কারণ বাজারের দাম বেশি, সরকারের রেট কম। আমাদের বিদেশ থেকে আনাটাই তো আমাদের সাশ্রয়ী। আমরা 35 টাকা 27 পয়সা আগের দিন কিনছি, আজকে 35 টাকা 24 পয়সা করে নিলাম। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় PPPর ভিত্তিতে রামপুরা আমুলিয়া ডেমরা মহাসড়ক 4 লেনে উন্নীত করার চুক্তিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুলবাড়িয়া মার্কেটে 911 দোকান থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কাছ থেকে টাকা নিয়েছেন মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন। আর দেলোয়ারের দাবি, টাকা গেছে সাবেক মেয়র সাইদ খোকন ও তার কর্মকর্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাইদ খোকন। DSCCর বর্তমান মেয়র তাপস জানিয়েছেন, দুর্নীতির সাথে জড়িত কর্পোরেশনের কেউই ছাড় পাবে না। দক্ষিণ সিটির নগর ভবনের পেছনেই ফুলবাড়িয়া সুপারমার্কেট 2। দুদিন ধরে এখানে অবৈধ দোকান উচ্ছেদ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, গত বছর হঠাৎ এসব দোকানে তালা ঝুলিয়ে দেয় সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ। পরে দক্ষিণ সিটির রসিদে 86 মাসের ভাড়া আদায় করা হয়। সেই সাথে বৈধতার কথা বলে মার্কেটের সভাপতি দেলোয়ার প্রতি দোকান থেকে 5 থেকে 30 লাখ টাকা নেন। দেলোয়ার সাহেব তো এখন আমরা জানি মার্কেট কমিটিতে আছে, ঠিক আছে, উনি এখন কিন্তু অনেকদিন যাবত উনি আসে না মার্কেটে, ঠিক আছে। আমরা এই যে এখন যে পরিস্থিতি আমাদের হয়েছে, এই পরিস্থিতি আমরা ডেকে ওনাকে পাচ্ছি না কাছে। কোথায় আগের মেয়র, কোথায় মার্কেটের চেয়ারম্যান, কোথায় মার্কেটের কমিটি, তাদেরকে ধরেন, আমাদের টাকা ফিরিয়ে দেন। মার্কেট কমিটি দেলোয়ার, মার্কেট সিটি কর্পোরেশনের আন্ডারে মার্কেট দেলোয়ার চালায় না কে চালায়, এটা তো মার্কেট সিটি কর্পোরেশনের দায়িত্ব দেখার। এটা কি আমরা পাবলিক জানি? দুদিন ধরে সেই দোকানগুলো উচ্ছেদ করা হলেও ঘটনাস্থলে আসেনি মার্কেট সভাপতি দেলোয়ার। ফোনে যোগাযোগ করা হলে জানান অসুস্থ। তিনি অভিযোগ প্রত্যাখ্যান করে সাবেক মেয়র ও সাবেক রাজস্ব কর্মকর্তার উপর দোষ চাপান। অ্যাকাউন্ট পে করে অর্ডার করে নিছে, তেলের মিলের নামে, সুগার মিলের নামে, তার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে এই চেক গুলি নিছে সিআরও নিয়ে মেয়র সাহেব বলে দিয়েছে সিআরওর কাছে চেকটা দিয়ে দেন। এরপরে বলছে ক্যাশ টাকা ওরা দেন। চিফ অফিসার A to Z কেউ বাদ নাই, সিটি কর্পোরেশনের টাকা নেয় নাই এদের থেকে। সাবেক রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী সহ বেশ কয়েকজনকে দুর্নীতির দায়ে বর্তমান মেয়র দায়িত্ব নেওয়ার পরপরই চাকরিচ্যুত করেন। সাইদ খোকনের দাবি, টাকা লেনদেনের কিছুই তিনি জানেন না। মার্কেট কমিটিতে কে আছে, কাকে কে কি করেছে সেটা মার্কেট কমিটি বলতে পারবে। এই বিষয়ে আমাদের কোনো কিছু জানাও নাই, কোনো কিছু আমাদের মন্তব্য নাই। কে করেছে মার্কেট কমিটিতে কে আছে সেগুলো তো জানি না। এদিকে দক্ষিণ সিটি থেকে জানানো হয়েছে ফুলবাড়িয়া সুপারমার্কেট 2-এর বৈধ দোকান 511টি, অবৈধ 911। উচ্ছেদ করা দোকানের কোনো বৈধ কাগজ নেই। মেয়র জানিয়েছেন, সিটি কর্পোরেশনের কেউ দুর্নীতি করলে তাদেরও ছাড় দেওয়া হবে না। বর্জ্য আমরা অপসারণ করছি, যেমনি খাল থেকে করছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে, দুর্নীতিমুক্ত করা হচ্ছে। সুতরাং সকল প্রয়োগে, বর্জ্য বলতে যত প্রয়োগ আছে, সকল বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। দ্বিতীয় দিনে ফুলবাড়িয়া সুপারমার্কেটের 200-র বেশি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল পদ্মা সেতুতে বসছে সবশেষ 41 নম্বর স্প্যান। এর মধ্য দিয়ে পুরো 6.15 কিলোমিটারের সেতু দৃশ্যমান হচ্ছে। 2017 সালের সেপ্টেম্বরে বসে প্রথম স্প্যান। 41টি বসাতে সময় লাগলো 3 বছর 3 মাস। প্রকৌশলীরা বলছেন, নদীর বৈচিত্র্যময় গতি প্রকৃতি, তীব্র স্রোত ও পলি জমে যাওয়া এসব ছিল স্প্যান বসানোর চ্যালেঞ্জ। খরস্রোতা পদ্মা ভরা বর্ষায় হয়ে ওঠে উত্তাল। প্রতিবছর নদী ভাঙনে যেমন সর্বশান্ত হয় মানুষ, তেমনি বয়ে আনে বিপুল পলিমাটি। সব ঝুঁকি মোকাবেলা করে বসছে 41 নম্বর স্প্যান, আর এর মাধ্যমে যোগ হবে জাজিরা ও মাও প্রান্ত। 41টি স্টিলের স্প্যান তৈরি হয়েছে চীনে। এসেছে স্প্যানের খণ্ড খণ্ড টুকরো। জোড়া দেওয়া হয়েছে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে। রং শেষে বসানো হয় পিলারে।
৩,২০০ টন ওজনের এক একটি স্প্যান বসাতে হয়েছে তীব্র স্রোত মোকাবেলা করে। চীনের তৈরি শক্তিশালী ক্রেনে করে বহন করা হয় স্প্যান। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানো হয়। তবে জুন, জুলাই ও আগস্টে ভরা বর্ষায় ক্রেন চলাচল করতে পারে না তীব্র স্রোতের কারণে। প্রতিটা স্প্যান বসানোর আগেই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে, কখনো কুয়াশা, কখনো স্রোত বেশি, কখনো নদীর নাব্যতা থাকে না, কখনো টেকনিক্যাল প্রবলেম হয়, কারিগরি সমস্যা হয়। এইসব মিলাই প্রত্যেকটাতেই কিছু না কিছু সমস্যা থাকে। এক একটা স্প্যান বসানো অবশ্যই এক একটা অর্জন, সেটা আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত সাকসেসফুলি করতে পারছি। প্রথম স্প্যান বসানোর ৪ মাস পর ২০১৮ সালের জানুয়ারিতে বসে দ্বিতীয়টি, তৃতীয় স্প্যান বসে ১.৫ মাসের মাথায় মার্চে, এপ্রিলে বসে চতুর্থটি, পঞ্চম স্প্যান বসে জুনে। এরপর ২২টি পিলারের নকশার জটিলতায় থমকে যায় স্প্যান বসানো, যার কারণে ২০১৮ সালে মাত্র ৪টি স্প্যান বসানো হয়। ৬ মাসের বিরতি দিয়ে ২০১৯ সাল থেকে একটি বা দুটি স্প্যান বসতে থাকে। তবে ২০২২ সালে এসে গত ২ মাসে ৯টি স্প্যান বসানো হয়েছে। চ্যালেঞ্জ তো থাকবেই, যে কোনো কাজেই থাকে, বাট পদ্মা সেতুতে আরও বেশি চ্যালেঞ্জ। এটাকে অনুসরণ করে আমাদের কিন্তু ওই আমেরিকার অ্যামাজন রিভারে তারা ব্রিজ করবে, সেটা কিন্তু তারা ফলো করছে। ইন্টারনেটে আমাদের এই পদ্মা সেতুর প্রগ্রেস তারা দেখে। বর্ষায় স্প্যান বসানো যতটা কঠিন, ঠিক ততটাই শীতে, কেননা ঘন কুয়াশার পাশাপাশি নাব্য সংকটে পড়তে হয়। নাব্যতা ফিরে পেতে ১০ থেকে ১২টি ড্রেজার কাজ করে। ড্রেজিং করে অন্তত ৫০ থেকে ৬০ কোটি সিএফটি পলি সরাতে হয়। তবে আশার কথা হচ্ছে, এত প্রতিকূলতা মোকাবেলা করেও জয় হচ্ছে বিজ্ঞান আর মানুষের চেষ্টার। এখন শুধুই ১৭ কোটি মানুষের স্বপ্ন পূরণের অপেক্ষা। হাজারো শ্রমিকের কর্মব্যস্ততায় মুখর এখন পদ্মা সেতু প্রকল্প এলাকা। টার্গেট আগামী ১ বছরের মধ্যে সবগুলো রোডে ও রেল স্ল্যাব বসানো। তবে নকশা জটিলতায় ৪ থেকে ৫ মাস রেলের কাজ পিছিয়ে থাকায় সেতু চালুর দিনই রেল চলবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। ফিনল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI। বুধবার রাজধানীর মতিঝিলে সংগঠনটির সভাকক্ষে দুদেশের চেম্বারের এক অনলাইন সভায় এ আহ্বান জানান ব্যবসায়ীরা। এ সময় FBCCI এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, বাংলাদেশি পণ্য ফিনল্যান্ডে শুল্ক সুবিধা ভোগ করলেও বাণিজ্য কাঙ্ক্ষিত হারে হচ্ছে না। 2019-20 অর্থ বছরে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল $16,56,00,000, যা আগের বছরের চেয়ে 47.5% কম। বাণিজ্য বৃদ্ধিতে চামড়াজাত পণ্য, তথ্য প্রযুক্তি, জ্বালানি সহ অনেক খাতেই বিনিয়োগের সুযোগ রয়েছে। ফিনল্যান্ডের প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে কারখানা স্থাপনের ভালো সুযোগ রয়েছে বলে জানান FBCCI এর সভাপতি। আমরা বলেছি যে ফিনল্যান্ড থেকে যে সকল পণ্য বাংলাদেশে আসে সেগুলো ওয়াটসিলার মতো যে পণ্য অথবা মেকলিফটের মতো যে পণ্য, সেগুলো এখানে আমাদের কাছে শুধু এক্সপোর্ট না করে এখানে জানি সিকেডি দিয়ে শুরু করে, তারপরে এসকেডি এবং ওই কম্পোনেন্টগুলো জানি বাংলাদেশে একটা অংশ ধীরে ধীরে বানানো শুরু করে। ভাষাঞ্চলে রোহিঙ্গাদের জন্য যে সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে তা উখিয়া টেকনাফের রোহিঙ্গা শিবিরের চেয়ে অনেক ভালো বলে মন্তব্য করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ভাষাঞ্চল পরিদর্শন শেষে দুপুরে চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের এই মতামত জানান সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সহায়তা দেবে রেড ক্রিসেন্ট। এরপর আরও ৩ মাসের খাদ্য সহায়তা দেওয়ার কথা চলছে। এর বাইরে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন নিয়েও সহায়তা দিবে সংস্থাটি। গত ৩ বছরে রোহিঙ্গাদের ৯০০ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। বিদেশি সাহায্য সংস্থাগুলো ভাষাঞ্চল পরিদর্শন করলে তাদের মনোভাব পরিবর্তন হতে বাধ্য বলেও জানান রেড ক্রিসেন্টের কর্মকর্তারা। কক্সবাজারের যে চ্যালেঞ্জটা ছিল, এইখানে চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয়েছে অনেক কম। আমাদের কাছে মনে হয়েছে, পুরো টিমের কাছে মনে হয়েছে যে এইখানে চ্যালেঞ্জটা, এখানে অর্গানাইজড, এভরিথিং ইজ অর্গানাইজড। বাংলাদেশ নেভি যেভাবে কাজগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছে এবং এখানে RRRCরা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং সরকারের সহযোগিতা নিয়ে, আমার মনে হচ্ছে প্রবলেম এখানে আসলে অনেক কম, অনেক। সময়ের সাথে কঠিন হচ্ছে সমীকরণ। বঙ্গবন্ধু টি-20 কাপে লড়াই এখন শেষ 4-এর জন্য। বৃহস্পতিবার দিনের প্রথম খেলা বেক্সিমকো ঢাকার প্রতিপক্ষ তারকায় ঠাসা জেমকন খুলনা। সন্ধ্যায় ফরচুন বরিশাল লড়বে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে। ব্যাট হাতে সময়টা যাচ্ছে দারুণ। ছন্দটা এমনই যে স্টাম্প হাতে দাঁড়িয়ে গেলেও হয়তো করে ফেলবেন কিছু রান।
অধিনায়ক মুশফিকের ব্যাটে ভর করেই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো বেক্সিমকো ঢাকার। টানা 3 হারের পর 3 জয়, শেষ 4 নিয়ে নির্ভর থাকা যাচ্ছে, কিন্তু থেকে যাচ্ছে বেশ কিছু প্রশ্ন। তর্জনী যার দিকে উঠছে নিয়মিতভাবে তিনি সাব্বির রহমান। 3 ম্যাচে 12 রান, কাছাকাছি গড়ে 6 ম্যাচে 48-এর অবদান ছোট তামিমের। ওয়ানম্যান শোটা দর্শকদের জন্য উপভোগ্য, কিন্তু ম্যানেজমেন্ট সেটা মানবে কেন? তারকায় ঠাসা জেমকন খুলনার বিপক্ষে জিততে হলে প্রয়োজন দলগত প্রচেষ্টা। সময়ের দাবিটা বুঝতে পারছেন তরুণ ক্রিকেটাররা। পরপর 3টা ম্যাচ জিতছি, তো এখন আমাদের কনফিডেন্স লেভেলটা খুব ভালো আছে। তো আমাদের কালকের ম্যাচটা হচ্ছে মেন ম্যাচ, কারণ কালকের ম্যাচটা জিততে পারলে আমরা আল্লাহর রহমতে আপনার অনেকটা এগিয়ে যাব আপনার সেমিফাইনালের দিকে। তারকাদের নিষ্প্রভতা সংক্রান্ত সমস্যা সবচেয়ে প্রকট খুলনা শিবিরে। বড় নামে ঠাসা সমাবেশ উল্টো যেন বিঘ্ন ঘটাচ্ছে পথ চলায়। কম্বিনেশনে বারবার ওলটপালট কি সাক্ষ্য দেয় দলীয় ভারসাম্যের? শেষ 4-এর খুব কাছে এসেও এখনো সেই প্রাথমিক বিষয়গুলো নিয়ে ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে। আমরা লাস্ট 3-4টা ম্যাচ সেটেল ব্যাটিং লাইন আপে আমার ব্যাটিং করতেছি। কিছুটা টিমের স্ট্র্যাটেজি থাকে, যে অপোনেন্ট টিমের বোলিং এর অনুযায়ী কিছুটা স্ট্র্যাটেজি থাকে, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা হয়তো রদবদল করি আর কি। পারভেজ ইমনে দুর্দান্ত সেঞ্চুরি দিয়েছে নতুন রসদ। শেষ 4-এর আশাটা টিকে আছে ভালো মতোই, তবে তার আগে পূরণ করতে হবে কঠিন শর্ত। চট্টগ্রাম ও ঢাকা দুই জায়ান্টের বিপক্ষে শেষ 2 ম্যাচে জয়ের বিকল্প নেই বরিশালের সামনে। কঠিন মিশনের আগে দুঃসংবাদ পেয়েছে বরিশাল ম্যানেজমেন্ট। চোটের কারণে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আবু জায়েদ রাহির। 220 রান চেস করে জিতা অবশ্যই একটা টিমের জন্য উৎসাহটা অনেক বাড়ায়, টিমের স্পিড বাড়ায়, এবং টিমের এখন সবাই মোটামুটি আর কি সবাই চেষ্টা করছিল, কিন্তু ক্লিক করছিল না। লাস্ট ম্যাচে সেটা করেছে, এবং আশা করছি যে সামনে যে খেলা আসবে, কালকে যে খেলা আছে, অবশ্যই সেখানে সবাই ভালো খেলবে। বঙ্গবন্ধু টি-20 শেষ ভাগে এসে চমক দেখাচ্ছে উইকেট। সবশেষ ম্যাচে 220 রান তাড়া করে বরিশালের জয় দিচ্ছে নতুন ভাবনার প্রেক্ষাপট। সমীকরণ, কম্বিনেশন ও কুয়াশা সাথে নিয়ে অপেক্ষা এখন শেষ পর্বের জন্য। কুয়াশা বিবেচনায় এনে পরিবর্তন এসেছে ম্যাচের সময়সূচিতে। 1 ঘন্টা করে এগিয়ে প্রথম ম্যাচ শুরু দুপুর 12:30টায়, আর পরেরটা সন্ধ্যে 5:30টায়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।